ভালো আছেন সবাই? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি দেখতেছেন? কোনো কমেন্ট নাই। হ্যালো, ওকে। ঠিক আছে, হ্যাঁ দেখছি। ঠিক আছে, ওকে। দেখেন, আপনাদের প্রণালী চ্যানেল থেকে পরীক্ষায় আসে, এই বছর একটা প্রণালী পরীক্ষা আসছে, এই 41তম তো খুব সম্ভবত কোন একটা প্রণালী যেন আসলো, বসপরাস নাকি একটা প্রণালী খুব সম্ভবত আসছে, আমার যেটা মনে পড়ে 41 বা 42-এ একটা প্রণালী আসছে। এর আগে 33তম বিসিএস একটা প্রণালী আসছিল, সেটা ছিল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী প্রণালী। যাই হোক, প্রণালী এবং চ্যানেল দুইটাই জলরাশি, এবং এরা মানে দুইটার বৈশিষ্ট্য অনেকটা একই। এটা যেমন হলো সাগর প্লাস সাগর বা জল প্লাস জল, আর এর সাথে হলো ভূমি মাইনাস ভূমি, দুটি ভূমিকে পৃথক করে। আর এটা জল প্লাস জল, তবে এটা হলো মানে সরু হয়, এটা একটু প্রশস্ত হয়। আর এখানে সাধারণত দুটি মানে ভূমি প্লাস ভূমি হয়, ভূমি প্লাস ভূমি। ভূমি প্লাস ভূমি মানে দুটি দ্বীপকে যুক্ত করে, দ্বীপ প্লাস দ্বীপ বা দ্বীপ প্লাস উপদ্বীপ। অর্থাৎ সাগরের মধ্যে জেগে থাকে সেই রকমের একটা ভূমিকে, সেই দুইটা ভূমিকা হবে উপদ্বীপ। যেমন আপনাকে বোঝায়, চ্যানেল আমি আপনাদেরকে বেসিক ক্লাসও বুঝাইছিলাম, খুব মনে পড়ে যেটা। যেমন দেখেন, এটা বাংলাদেশের দক্ষিণ দিক, এটা বাংলাদেশের দক্ষিণ দিক। ঠিক এখানে একটা দ্বীপ আছে, শাহপরীর দ্বীপ, শাহপরীর দ্বীপ, শাহপরীর দ্বীপ। আর এখানে এদিকে হলো মিয়ানমার, আর এদিকে হলো সেন্ট মার্টিন। এটা বঙ্গোপসাগর। এখানে জলরাশিটা লম্বালম্বী জলরাশি, অর্থাৎ এই দুইটা জায়গার মধ্যে এই যে সরু যে জায়গাটা, যেটা দুটি জলরাশিকে যুক্ত করেছে, এদিক থেকে একটা প্রবাহিত মেঘনা আসছে, এদিক থেকে এখানে কর্ণফুলী এবং হলো নাফ নদী, কর্ণফুলী এদিকে, এই নদীগুলো এদিকে প্রবেশ করছে। তো এদিকে প্রবেশ করার ফলে এখানে একটা জলরাশি আসছে, আর এদিকে একটা জলরাশি আছে। এই দুটি জলরাশির মধ্যে সরু যেই জায়গাটা, এখানে একটা চ্যানেল, এবং দুটি দ্বীপের অর্থাৎ সমমুখী স্রোত। এখানে স্রোতটা হয় বিপরীতমুখী, আর এখানে স্রোতটা হয় সমমুখী স্রোত। অর্থাৎ দুটি দ্বীপের মধ্যে সমমুখী স্রোত থাকে, এরা বিপরীতমুখী স্রোত, বিপরীতমুখী স্রোত থাকে। বিপরীতমুখী অর্থাৎ বিপরীতমুখীটা এরকমের যে, যেমন এখানে আছে চীন আর এখানে আছে তাইওয়ান। এই দুইটা ভূখণ্ডের মধ্যে এদিকে অর্থাৎ এই দ্বীপ থেকে ওই দ্বীপে যেতে পারবে না। এখানে যদি সে একটা ভেলা ছেড়ে দেয়, ভেলাটা এদিকে চলে যাবে অথবা ওদিকে চলে যাবে, কিন্তু এখানে একটা ভেলা ছেড়ে দিলে এটা এই জায়গায় চলে যাবে। অর্থাৎ এই দুইটা হলো, আমি খুব দুঃখিত, আমার আইফোনের সাইলেন্ট আমি করতে পারতেছি না। হ্যালো, 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 জি, হ্যালো। তো ডাকসু সভাপতি কে? ডাকসু সভাপতি তো ভিসি। আরে, এক মিনিট। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ক্লাসে আমি, বলেন। হ্যাঁ, ওকে। সাইলেন্ট যে কেমনে করে, সাইলেন্ট করতে পারতেছি না, বুঝছেন? দেখি তো, নট প্লেইং, দূর।
আইফোনে ভাই আমি সাইলেন্ট পারি না, বুঝছেন। আর আইফোন দিয়ে আছে ক্লাস নেওয়া যাচ্ছে না। আল্লাহ রে, লাইটিংয়ের সমস্যা আছে, দেখি তো। এইটা ক্লিয়ার, ওকে, ঠিক আছে। ও সাইলেন্ট আছে না, বাটন নটের মধ্যে চিপতে হবে। আচ্ছা যা হোক, আবার আসলে সাইলেন্ট করে ফেলবো, এখন বুঝতেছি না। আচ্ছা লাইট কি ঠিক আছে এখন? ঠিক আছে লাইট, লাইট এখন ক্লিয়ার না? আচ্ছা একটুখানি বলেন তো, লাইট ঠিক আছে? লাইট এটা একটু বেশি নাকি? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। মহিষপান মহিঢাল, একজন বলছেন মহিষপান মহিঢাল। এই যে এটা, এটা হলো মহিষপান, আর এটা হলো মহিঢাল। এটা হলো উপকূল, এটা হলো সমুদ্র। উপকূল থেকে সমুদ্রের দিকে ঢালু যে অংশটা, এটা মহিষপান। আর যেটা ডিপ সেটা হলো মহিঢাল। ডিপ যেটা সেটা মহিঢাল। মহিঢাল মানে গভীর সমুদ্র, আর মহিষপান মানে অগভীর সমুদ্র। ক্লিয়ার? মহিষপান মানে কন্টিনেন্টাল শেলফ, কন্টিনেন্টাল শেলফ। আর মহিডাল মানে হাই সি। মহিডাল মানে হলো হাই সি। তাহলে বুঝতে পারছি মনে হয়, বিপরীতমুখী স্রোত আর সমমুখী স্রোত। এই জায়গাটা হলো বাংলা চ্যানেল। তাহলে বাংলা চ্যানেল হলো সেন্ট মার্টিন এবং শাহপরীর দ্বীপের মাঝে। সেন্ট মার্টিন এবং শাহপরীর দ্বীপের মাঝে হলো, শাহপরী দ্বীপের মাঝে হলো শাহপরী দ্বীপের মাঝে হলো বাংলা চ্যানেল। আর চীন আর তাইওয়ানের মাঝে, এখানে তাইওয়ানের যে পূর্ব নাম ফরমোজা প্রণালী, এটা হলো ফরমোজা প্রণালী। তাহলে প্রণালী হবে বেসিক্যালি ভূমির মধ্যে আড়াআড়ি, আর লম্বালম্বি হবে সেটা হবে দ্বীপ। রাহাত মাইর খাবি, রাহাত খান তুই অঙ্ক করাস, অঙ্ক নিয়ে থাক, বুঝছস? পৃথিবীতে এইটার বাইরে কোনো অঙ্ক নাই। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবাই পারে, বুঝছস? আর সাধারণ জ্ঞান তোর যদি জিজ্ঞেস করা হয় যে বলতো চ্যানেল কি, তুই তো বলবি চ্যানেল মানে টিভি চ্যানেল, যেমন চ্যানেল আই, চ্যানেল 24, এগুলো মনে করবি। চ্যানেল বুঝবি না রে দাদা, এত সোজা না রে ভাই, এটা সাধারণ জ্ঞান। হ্যাঁ, আসলে এটা নাম উচিত ছিল অসাধারণ জ্ঞান। ওকে, আমরা প্রণালী আর চ্যানেলটা দেখলাম। এখন প্রণালীর মধ্যে গুরুত্বপূর্ণ প্রণালীগুলো পড়ব। তার এটা যাদের কাছে বেসিক ভিউ আছে সেখানে কিন্তু ছবি সহ দেয়া আছে, ম্যাপ সহ। জাস্ট ওই ম্যাপগুলাই আরেকবার আঁকবেন, যাদের কাছে বই আছে দেখে দেখে আঁকলেও হবে, অথবা আমার সাথে তাল দিয়ে ধুমায় আঁকবেন। এর ফলে আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, পড়া হয়ে যাবে। তো যে বিষয়টা হলো, প্রথমেই ধরেন খাতা এটা, এই খাতার এই দিকটা এই রকমের, বাম দিকে একটু আঁকেন এইটা। একসাথে আমরা একটু অনেকগুলো প্রণালী একসাথে দেখব, আঁকলে বেশি ভালো হয়, খুব চমৎকারভাবে আঁকবেন। এটা 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 ওকে, খাতার এখানে জায়গা রাখবেন, এখানে লিখতে হবে। এইটা হলো রাশিয়া, সাইবেরিয়া। সাইবেরিয়া মানে রাশিয়ার মধ্যে পড়েছে। আর রাশিয়ার যে অংশটা এশিয়া মহাদেশে, তার নাম সাইবেরিয়া। এটা এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। রাশিয়া পলিটিক্যালি ইউরোপের, কিন্তু সে জিওগ্রাফিক্যালি কিন্তু এশিয়ার। বাবা রে, আজকে টিকা দিছি রে ভাই, এখন ব্যথা করতেছে, এতক্ষণ করে নাই। তাহলে প্রণালী চ্যানেলটা মুছে ফেললাম, এই জায়গায় লিখি প্রণালী চ্যানেল। প্রণালী চ্যানেল,
প্রণালী চ্যানেল আমার মতো করে আঁকেন, আমার আঁকা শেষ। এক একটা স্লোটে কয়েকটা দেখে আঁকবো আমরা। ঠিক আছে, বেসিক ভিউ প্রেসে আইসা পড়বে ইনশাল্লাহ। এটা হলো চীন, এইটা হলো কোরিয়া উপদ্বীপ। কোরীয় উপদ্বীপ, উপদ্বীপকে ইংলিশে বলে পেনিনসুলা। এটা হলো জাপান, চিহ্ন দিলাম একটা, জাপান। এটা হলো তাইওয়ান, এটা হলো তাইওয়ান। পুরো বোর্ডটা যদি আনতে পারি আমারও ভালো, আপনাদেরও ভালো। ইয়েস, পুরো বোর্ডটা পসিবল হবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। এখন দেখেন ভাই, এইটা হলো একটা সাগর যার নাম ওখোটস্ক সাগর। যে সাগরটা সবার উপরে, ওখোটস্ক সাগর। সাগর মানে ঢেউ আছে, ঢেউ দিবেন। উপরে ঢেউ দেওয়ার দরকার নেই, উপরে বরফ তো, ওই জন্য ঢেউ দেওয়ার দরকার নেই, ওখানে ঢেউ হয় না। সব সাগরে ঢেউ হয় না। ও ছোট ছোট ঢেউ ওখানে। এইটা হলো শাখালিন অথবা শাখারিন, শাখালিন অথবা শাখারিন। একটা ক্লাসে মনে আপনারা এটা দেখছিলেন, প্রণালী কোনো একটা ক্লাসে। আপনাদেরকে মানে পরে পিছন দিক থেকে শুরু করবো ওই লেকচারের। এটা হলো জাপান সাগর, এটা হলো পুচিন সাগর মানে পূর্ব চীন সাগর, পূর্ব চীন সাগর। আর এইটা হলো দক্ষিণ চীন সাগর। তাহলে সাগর মানে জাপান সাগর, মানে সাগরে ঢেউ দেন। এইটা হলো পূর্ব চীন সাগর, ঢেউ দেন। এটা দক্ষিণ চীন সাগর। ক্লিয়ার? পূর্ব চীন, দক্ষিণ চীন। পূর্ব চীন, দক্ষিণ চীন সাগর। ওকে, সাগর আঁকা শেষ। দেখেন, কিছু বিষয় আছে, আমি এখানে লিখি, আপনি নিচে লিখে নেন। যেমন যদি বলে উপদ্বীপ, উপদ্বীপ মানে হলো পেনিনসুলা, ইংলিশে বলে পেনিনসুলা। তিন দিক স্থল, তিন দিক জল, একদিকে স্থল, এটা হলো উপদ্বীপ। যেমন কোরীয় উপদ্বীপ, তার তিন দিকে পানি। এখানে পিত সাগর, পিত সাগর। দুই কোরিয়ার মধ্যে বিরোধ এই পিত সাগর নিয়ে। এখানে পিত সাগর, এখানে পূর্ব চীন সাগর, জাপান সাগর, ওখোটস্ক সাগর। এরপর দেখেন উপসাগর। উপসাগর মানে হলো বে এবং গালফ, দুইটা, বে এবং গালফ, বে এবং গালফ। এটা হলো বে হলো তিন দিকে স্থল, আর গালফ হলো প্রায় চারদিকে স্থল, অল্প একটু ফাঁকা থাকে, সেটা হলো উপসাগর। দ্বীপ কোনটা? দ্বীপ ইকাল টু আইল্যান্ড, চারদিক জল, এটা আপনি পারেন, চারদিক জল। অন্তরীপ, অন্তরীপ হলো কেপ, ইংলিশে বলা হয় কেপ। এই অন্তরীপ হলো সমুদ্রের দিকে উপকূল থেকে সরু ভূখণ্ড, সরু ভূখণ্ড। এটা কি রকমের?
যেমন ভারতের আছে কন্যাকুমারী অন্তরীপ, এই যে ভারত, এটা ভারত, ভারতের এই তামিলনাড়ু থেকে একটা ছোট্ট একটা সরু ভূখণ্ড চলে গেছে। এই সরু ভূখণ্ডটা আস্তে আস্তে প্রশস্ত হয়ে একবারে চিকন হয়ে যায় এরকমের। এই যে এইটা হলো অন্তরীপ, কন্যাকুমারী অন্তরীপ, কন্যাকুমারী অন্তরীপ। তাহলে কন্যাকুমারী অন্তরীপ এটা হলো ভারতের সাথে লেগে আছে। এটাও ওয়ান কাইন্ড অফ উপদ্বীপ। এই অন্তরীপের সাথে উপদ্বীপের মিল আছে। উপদ্বীপেরও 3 দিকে পানি, এরও 3 দিকে পানি থাকে, তবে অন্তরীপটা জোয়ারে ডুবে যায়, ভাটায় জেগে ওঠে। এই হলো পার্থক্য, জোয়ারে ডুবে যায়, ভাটায় জেগে ওঠে। এইটা হলো অন্তরীপ। তাহলে উপদ্বীপ, উপসাগর, দ্বীপ, অন্তরীপ। দ্বীপ আর চরের মধ্যে একটা পার্থক্য আছে। চর এবং দ্বীপের মধ্যে পার্থক্য, চর এরা চারদিকে পানি থাকতেও পারে, নাও থাকতে পারে। চর হলো 1000 বছর ধরে হয়, 1000 বছর পলি সঞ্চারণের ফলে হয়, পলি সঞ্চারণের ফলে হয়, 1000 বছর পলি সঞ্চারণের ফলে হয় চর। আর দ্বীপ হলো হঠাৎ জেগে ওঠে, হঠাৎ জেগে ওঠে। এর সৃষ্টি বিনাশ খুবই সংক্ষিপ্ত দ্বীপের, আর চরের সৃষ্টি বিনাশ কয়েক হাজার বছর ধরে হয়। চর পলি পড়তে 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 একটা সময় চর হবে, আর দ্বীপ হঠাৎ জেগে ওঠে। ভূমিকম্পের ফলে উঠতে পারে, সাইক্লোনের ফলে অনেকগুলো পলি এক জায়গায় সঞ্চারণ করে হতে পারে, অগ্নুৎপাতের ফলে হতে পারে। অর্থাৎ দ্বীপ এটা এটা বলতে হবে যে এটা একটা হঠাৎ জেগে ওঠা ভূখণ্ড। এর ফলে হঠাৎ জেগে ওঠা ভূখণ্ড, ক্লিয়ার। কন্যাকুমারী অন্তরীপ এখন দেখেন, উপদ্বীপ, উপসাগর, দ্বীপ, চর, চর ইংলিশ কিন্তু চর, অন্তরীপ দেখলেন, আরও আছে অনেক। আমাদের এই কটা জিনিস লাগবে, এই জন্য এই কটা জিনিস দেখালাম। এটা রাশিয়া, তার মানে রাশিয়ার যেই অংশটা এশিয়ায় তার নাম সাইবেরিয়া, রাশিয়ার যেই অংশটা এশিয়ায় তার নাম সাইবেরিয়া, অর্থাৎ এই অংশটা এশিয়ার মধ্যে পড়েছে। এখন দেখেন, এই কন্যাকুমারী অন্তরীপ, এখানে কিন্তু বঙ্গোপসাগর, আর এই জায়গায় কিন্তু আরব সাগর। তাহলে আরব সাগর এবং বঙ্গোপসাগরকে পৃথককারী কন্যাকুমারী অন্তরীপ, আরব সাগর এবং বঙ্গোপসাগরকে পৃথককারী কন্যাকুমারী অন্তরীপ। অর্থাৎ এই কন্যাকুমারী অন্তরীপ, এটা দুটি জলভাগকে, অন্তরীপ সবসময় জলভাগকে বিভক্ত করে, জলভাগকে বিভক্ত করে। কারণ এটা আস্তে আস্তে এতটুকু দেখা যায়, কিন্তু এর একেবারে সরু, আস্তে আস্তে অগভীর, একেবারে হইতে হইতে অনেক দূর চলে যায় এই অন্তরীপটা, যা স্রোতকে, সমুদ্র স্রোতকে প্রভাবিত করে। তাহলে কন্যাকুমারী অন্তরীপ বিভক্ত করেছে বঙ্গোপসাগর এবং আরব সাগরকে। কন্যাকুমারী অন্তরীপ কোন দেশের সাথে? এটা হলো ভারতের সাথে লেগে আছে কন্যাকুমারী অন্তরীপ। অন্তরীপগুলো শেষ করে ফেলি, এটা তো আঁকছেন, এঁকে রেখে দেন, অন্তরীপগুলো শেষ করে ফেলি। এরপরে দেখেন, এটা হলো দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, এখানে একটা অন্তরীপ আছে, একটা হলো উত্তমাশা অন্তরীপ, উত্তমাশা অন্তরীপ। এই অন্তরীপটার এদিকে ভারত মহাসাগর, আর এদিকে হলো আটলান্টিক মহাসাগর।
আটলান্টিক মহাসাগর। এটা দক্ষিণ আফ্রিকার সাথে লেগে আছে, কিন্তু এই জায়গায় আর একটা সরু অন্তরীপ আছে, এটা হলো ইগুহাস। ইগুহাস অন্তরীপ, ইগুহাস অন্তরীপ। এই ইগুহাস অন্তরীপকে ইগুহাস 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 নামটা যে কি কঠিন, অন্যটা হইতে পারে আবার, আল্লাহ জানে। ইগুহাস অন্তরীপ, এই অন্তরীপটা এটা একটু ডান দিকে, এই জন্য ধরা হয় যে এই অন্তরীপটাই ভারত এবং আটলান্টিককে বিভক্ত করেছে। আর উত্তমশা অন্তরীপকে বলছে এটা আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আবার কেউ কেউ বলছে যে ইগুহাস অন্তরীপ উত্তমশা অন্তরীপেরই একটি শাখা। এই জন্য পরীক্ষার সময় দেখবেন যদি বলে ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগরে বিভক্ত করেছে কোন প্রণালী, কোন অন্তরীপ, যদি এটা অপশনে থাকে এটা দাগাবেন, এটা না থাকলে উত্তমশা অন্তরীপ হবে। অর্থাৎ ইগুহাস না থাকলে উত্তমশা অন্তরীপ উত্তর হবে। ইগুহাস অপশনে না থাকলে, ইগুহাস অপশনে না থাকলে আগুলহাস, আগুলহাস রাইট, আগুলহাস, ইগুহাস না, আগুলহাস। আগুলহাস অন্তরীপ, আগুলহাস অন্তরীপ অপশনে না থাকলে, আগুলহাস অন্তরীপ না থাকলে উত্তমশা হবে, উত্তমশা অন্তরীপ হবে। উত্তমশা অন্তরীপ হবে। এই উত্তমশা অন্তরীপকে ইংরেজিতে বলে কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপ। উত্তমশা অন্তরীপকে ইংরেজিতে বলে কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপ, উত্তমশা অন্তরীপ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আর পাশেই আগুলহাস অন্তরীপ, এটা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরকে পৃথক করেছে। আর বলছে যে যদি অপশন দেখে উত্তর করবেন, এখানে উত্তমশা অন্তরীপ অভাবই আসবে। এর কোন দেশের সাথে লেগে আছে? দক্ষিণ আফ্রিকা। এই জন্যই কেপটাউন নামে একটা জায়গা আছে, কেপটাউন, কেপটাউন অর্থাৎ কেপ থেকেই আসছে কেপটাউন। কেপটাউন জায়গাটা কিন্তু দক্ষিণ আফ্রিকায়। তিনটা গুরুত্বপূর্ণ অন্তরীপের মধ্যে দুইটা দেখেছি, একটা কন্যাকুমারী অন্তরীপ আর একটা উত্তমশা অন্তরীপ। উত্তমশা অন্তরীপকে ইংরেজিতে বলা হয় কেপ অফ গুড হোপ, দক্ষিণ আফ্রিকায় এবং আটলান্টিক মহাসাগরে। আর আগুলহাস অন্তরীপ যেটা আটলান্টিক এবং ভারত মহাসাগরকে পৃথক করেছে। আর অনেকেই মনে করে যে এটা উত্তমশা অন্তরীপের একটি শাখা। এরপরে হলো পৃথিবীর সবচেয়ে সরু দেশ চিলি, পৃথিবীর সবচেয়ে সরু দেশ, চমৎকার একটা দেশ চিলি। আর এখানে আছে আর্জেন্টিনা, এটা হলো আর্জেন্টিনা আর এটা হলো চিলি। এদিকে আর্জেন্টিনা আর এর পাশে হলো চিলি। আর চিলি হলো সবচেয়ে সরু দেশ। আর এই জায়গায় একটা অন্তরীপ আছে, এটা হলো হর্ন অন্তরীপ, কেপ অফ হর্ন, কেপ অফ হর্ন অথবা হর্ন অন্তরীপ। এ পাশে হলো আটলান্টিক মহাসাগর আর এ পাশে হলো প্যাসিফিক মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে বিভক্ত করেছে কেপ অফ হর্ন, যেটা চিলির সাথে লেগে আছে। আর্জেন্টিনার সাথে দেখা যায় কিন্তু আর্জেন্টিনা না, এটা চিলি। কেপ অফ হর্ন বা হর্ন অন্তরীপ, এই তিনটা গুরুত্বপূর্ণ অন্তরীপ, কন্যাকুমারী অন্তরীপ, উত্তমশা অন্তরীপ আর হর্ন অন্তরীপ। ওকে মুসলাম। চিলি কিন্তু সবচেয়ে সরু দেশ, পৃথিবীর সবচেয়ে সরু দেশ হলো চিলি। আর মনে রাখবেন বুর্জোতার আকৃতির দেশ, বুর্জোতার আকৃতি কোন দেশ? ইতালি। বুর্জোতার আকৃতি হলো ইতালি। আর চার কোণাকার দেশ, এটা হলো সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। আর জ্যামিতিক দেশ,
জ্যামিতিক আকৃতির দেশ, এটা আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ। জ্যামিতিক আকৃতির কারণ আছে। কারণটা হলো যে প্রথম বিশ্বযুদ্ধের আগে স্বাধীন দেশ ছিল 3টা। আল্লাহরে এত কমেন্ট কে? এই আফরোজা, আপনার ফোন তো মনে হয় টিপতেছে বাবু। আফরোজা, আপনার ফোন তো মনে হয় বাবু টিপতেছে। আরে ফোন ওকে। রিমা আহমেদ ক্লিয়ার না কেন? ও, নেটওয়ার্কে সমস্যা নাকি? বাবা, কান্না করতেছো কেন? কি হয়েছে বাবা? তো মারছে? হ্যাঁ, কান্না করে না বাবা। কি হয়েছে বাবা? আচ্ছা, একটু করলে আসো। আচ্ছা ঠিক আছে, কান্না করে না বাবা, কান্না করে না। এই তাহলে প্রথম বিশ্বযুদ্ধের আগে স্বাধীন দেশ ছিল পৃথিবীর আফ্রিকা মহাদেশে কয়টা? আফ্রিকায় স্বাধীন দেশ ছিল 3টা, মাত্র 3টা। সেটা কে কে ছিল বাবা বলো? মিশর, লাইবেরিয়া ও ইথিওপিয়া, এই 3টা ছিল। তাহলে আফ্রিকার যে এখন 54টা দেশ, বাকি 51 দেশে কি ছিল? কারো না কারো উপনিবেশ ছিল। সেই উপনিবেশটা কবে থেকে হয়েছে? এটা ছিল যখন মানে পৃথিবীর 3 মহাদেশব্যাপী শাসন করেছে, যে সেটা হলো ওসমানীয় সাম্রাজ্য। ওসমানীয় সাম্রাজ্য। আপনারা অনেকেই সুলতান সুলেমান দেখছেন, সুলতান সুলেমান যে টিভি সিরিজটা। এই ওসমানীয় সাম্রাজ্য, যেটাকে ইংলিশে বলে অটোম্যান সাম্রাজ্য, অটোম্যান এম্পায়ার, এই অটোম্যান সাম্রাজ্য বা ওসমানীয় সাম্রাজ্য, এই সাম্রাজ্যটা ছিল 600 বছর, পৃথিবীতে 600 বছর শাসন করেছে। এবং সেটা ছিল পঞ্চদশ শতক থেকে মানে বিংশ শতক পর্যন্ত। এই 600 বছর শাসন করেছে। এই ওসমানীয় সাম্রাজ্যটা প্রথম বিশ্বযুদ্ধে তার পতন ঘটে। বিশ্বযুদ্ধের পর প্রথম এই ওসমানীয় সাম্রাজ্যের পতন হয়, এবং ওসমানীয় সাম্রাজ্য থেকে বিভিন্ন ভূখণ্ড বিভিন্ন দেশ নিয়ে যায়, এবং সেটা হলো মিত্র শক্তির দেশগুলো নিয়ে যায়। সালাম দাও, এটা সালাম দাও, সালাম দাও, যাও 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 যাও, কান্না করে না বাবা। ঘামাচ্ছি বহিয়া, তোমার কী হয়েছে দেখছো বাবা? যাও আম্মুর কাছে যাও, আম্মুর কাছে যাও, আম্মুর কাছে যাও, আম্মুর কাছে যাও, ও যাও। এই ও গরু, গরু দেখা, গরু। যাও 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 যাও, ওরে বেটা। এখন এই কারণে আফ্রিকার দেশগুলো জ্যামিতিক আকৃতির হয়, কারণ বিভিন্ন দেশ ভাগ করে নিছে। আফ্রিকার উপনিবেশটা কিন্তু খুবই ইন্টারেস্টিং উপনিবেশ। দেখেন, আফ্রিকা মহাদেশ কিন্তু এরকমের, এটা আফ্রিকা মহাদেশ। এইটার এই দিক থেকে দেখবেন এখানে একটা দেশ আছে তিউনিশিয়া, এটা তো লিবিয়া, এই দেশটা হলো লিবিয়া, এলের মতোই। আর এইটা হলো মিশর, লিবিয়া। আর এখানে নিচে এই জায়গাটা হলো ইথিওপিয়া, এখন যে ইথিওপিয়া, ইথিওপিয়া। এই দুইটা হলো সরি লিবিয়া, আমি দুঃখিত। এইটা লিবিয়া, এইটা হলো সোমালিয়া। এই যে এই রকমের হর্নস অফ আফ্রিকা, এটা হলো সোমালিয়া। এই লিবিয়া সোমালিয়া, লিবিয়ার উপনিবেশ হলো ইতালি, এটা হলো ইতালির উপনিবেশ। সোমালিয়া হলো ইতালির উপনিবেশ। আর এই তিউনিশিয়া থেকে এখানে দেখবেন সেনেগাল আছে, এটা হলো সেনেগাল।
সেনেগালের চারদিকে একটা দেশ, কিন্তু সেনেগাল এরকমই কিন্তু। আর সেনেগালের মধ্যে যে দেশটা সেটাই কিন্তু গাম্বিয়া, এই দেশটাই কিন্তু গাম্বিয়া। কথা বুঝছেন? এই গাম্বিয়া হলো ইউকের উপনিবেশ। এখন দেখেন এই সেনেগালের মানে পুরো 3 দিক গাম্বিয়া, আর একদিকে আটলান্টিক মহাসাগর, এটা হলো গাম্বিয়া, এটা হলো সেনেগাল। এই পর্যন্ত যা আছে সব ফ্রান্সের উপনিবেশ। তিউনিসিয়া থেকে সেনেগাল পর্যন্ত যা আছে সব ফ্রান্সের উপনিবেশ। এবং এখানে দেখবেন তিউনিসিয়া আছে, এখানে আছে আলজেরিয়া, এখানে আছে মরক্কো, এখানে দেখবেন মৌরিতানিয়া। অর্থাৎ এখান থেকে এখানে ম্যাপের মধ্যে যা আছে আপনি দেখে নেন, ওগুলো সব হলো ফ্রান্সের উপনিবেশ। আর এই সোমালিয়া আর লিবিয়া এই দুইটা হলো ইতালির। এই জায়গায় লাইবেরিয়া আছে, লাইবেরিয়া হলো ইউএস এর উপনিবেশ। লাইবেরিয়া ইউএস এর উপনিবেশ। আর রুয়ান্ডা হলো বেলজিয়াম, পাশে লিখে নেন রুয়ান্ডা হলো বেলজিয়াম। মোজাম্বিক নিচে আছে, মোজাম্বিক হলো পর্তুগাল। রুয়ান্ডা বেলজিয়াম, মোজাম্বিক পর্তুগাল। এরপরে যে উল্লেখযোগ্য যে কোনো দেশই বলেন, হয়তো ইউকে হবে নয়তো ফ্রান্স হবে, এবং ফ্রান্স বেশিরভাগ এখানে। আর এদিকে টোগো সহ কয়েকটা দেশ আছে ফ্রান্সের। আর বাকি যেগুলো আছে সুদান, দক্ষিণ সুদান, নাইজেরিয়া, এই যে আছে গাম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া, এগুলো সব ইউকের উপনিবেশ, এগুলো সব ইউকের। অর্থাৎ আসার মতো বিষয় হলো যে ইউকে ছাড়াগুলোই বেশি আসে সাধারণত। হয়তো আসবে যে নিচের কোন আফ্রিকান দেশটি ইউকের উপনিবেশ, অথবা কোনটি ইউকে উপনিবেশ নয়। তাহলে আপনি ফ্রান্সগুলো এখান থেকে শিখে নেন। লিবিয়া সোমালিয়াতে লি আছে, লিবিয়ায় লি, সোমালিয়ায় লি, তাহলে তারা কার উপনিবেশ? ইতালির। আর মোজাম্বিক হলো পর্তুগালের, আর রুয়ান্ডা হলো বেলজিয়ামের। এছাড়া উল্লেখযোগ্য যেগুলো আছে সবগুলো ইউকের। লাইবেরিয়া ইউএসের, লাইবেরিয়া হলো ইউএসের উপনিবেশ। আর বাকি যা আছে এগুলো সবই আপনি ইউকে দাগালে সমস্যা নেই। এদিক দাও বাবা, যাও। অর্থাৎ ফ্রান্সগুলো আলাদা করে ফেললে অন্যগুলোতে আর প্রবলেম নাই। বাবা যাও। 3টা স্বাধীন দেশের, একটা হলো ইথিওপিয়া, একটা হলো মিশর, একটা হলো লাইবেরিয়া, আর একটা লাইবেরিয়া। ক্যামেরা ঠিক নেই বাবা, এখন যাও আর দুষ্ট করে না, যাও প্লিজ বাবা, এবার যাও। বেশি দুষ্ট করতেছো। কি যে করি, ছেলেটা আমার বেশি দুষ্টামি করতেছো। আরিশ, ওরে ডাকো না একটু। রেডি? এবারে প্রণালীতে আসি। তো ওসমানীয় সাম্রাজ্য ছিল 600 বছর, এবং ওসমানীয় সাম্রাজ্য থেকে ভাগ করেই কিন্তু আফ্রিকাকে বিভিন্ন দেশ নিয়ে যায়। তারপরেই নিয়ে যায়। মিনিট, কি হলো? উপরে ওঠে না, এক এক সময় এক একটা। কি ভাই,
আর ওঠে না কেন? আগের ক্লাসে কি সুন্দর ছিল। হ্যাঁ, প্রণালী চ্যানেল এখন ঠিক আছে। ওকে, সেনেগাল ফ্রান্সের উপনিবেশ ভাই। সেনেগাল ফ্রান্সের উপনিবেশ। সেনেগাল ফ্রান্সের উপনিবেশ। আপনি ফ্রান্সের উপনিবেশগুলো লিখে ফেলেন। হ্যাঁ, ফ্রান্সের উপনিবেশগুলো লেখেন, তাহলে ভালো হবে। আলজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো, মৌরিতানিয়া, আলজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো, মৌরিতানিয়া, পশ্চিম সাহারা, নাইজেরিয়া না কিন্তু নাইজার, মালি, চাঁদ, CHAD, তারপরে হলো সেনেগাল, টোগো, বেনিন, কোস্ট আইভরি বা আইভরি কোস্ট আইভরি, তারপরে হলো গ্যাবন, মাদাগাস্কার। সবচেয়ে বেশি ফ্রান্সের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা হলো ফ্রান্সের উপনিবেশ। 14টা। সবচেয়ে বেশি ইউকের আর কি, মানে ইউকে ছাড়া যেগুলো আছে সেগুলোর মধ্যে ফ্রান্সের বেশি। ফ্রান্স বেশি। ওকে, আর প্রথম বিশ্বযুদ্ধের আগে যে 3টা দেশ ছিল, একটা ছিল ইথিওপিয়া ছিল প্রাচীনতম স্বাধীন দেশ, মানে এর পূর্ব নাম হলো আবিসিনিয়া। আর ইথিওপিয়া ছিল প্রাচীনতম স্বাধীন দেশ, কারো স্বাধীন হতে হয় নাই, এটা আপনি আবিসিনিয়া থেকে ইথিওপিয়া হয়ে গেছে। লাইবেরিয়া তো বললাম একটু আগে, ইউএসএর। আর মিশর ছিল ইউকে। আবিসিনিয়া প্রাচীন নাম ইথিওপিয়ার, লাইবেরিয়া ইউএসএ, মিশর ইউকে। আলজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো, মৌরিতানিয়া, পশ্চিম সাহারা, নাইজার, মালি, সেনেগাল, টোগো, বেনিন, কোস্ট আইভরি, গ্যাবন এবং মাদাগাস্কার, এগুলো সব ফরাসি উপনিবেশ। বাকিগুলোর মধ্যে কে কোনটা সেটা জানলেই হবে। বাকিগুলোর মধ্যে বেলজিয়ামের উপনিবেশ আছে 3টা, রুয়ান্ডা, বুরুন্ডি ও জায়ারে। এই 3টা হলো বেলজিয়ামের উপনিবেশ। রুয়ান্ডা, বুরুন্ডি, জায়ারে, 3টা হলো বেলজিয়ামের উপনিবেশ। আর অ্যাঙ্গোলা, যেটা হলো ওই যে দক্ষিণ আফ্রিকার মধ্যে দেশ, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, গিনি, এই 3টা হলো পর্তুগালের উপনিবেশ।
সব এই উপনিবেশ কিন্তু ইউরোপিয়ানদের। অটোম্যান সাম্রাজ্য পতন করে তারা ভাগ করে নিয়েছিল। এর আগে অটোম্যান সাম্রাজ্য ছিল ম্যাক্সিমাম ছিল অটোম্যান সাম্রাজ্যের। আর ইতালির উপনিবেশ তো বলছি, ইতালির উপনিবেশ হলো দুইটা, লিবিয়া সোমালিয়া। লিবিয়া সোমালিয়া। এখন একটা বিষয় আছে, নামিবিয়া নামে একটা দেশ আছে। নামিবিয়া কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীন হয়, দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীন, কিন্তু নামিবিয়া কিন্তু উপনিবেশ বললে ইউকে, ব্রিটিশ উপনিবেশ। দক্ষিণ আফ্রিকা নিজেই ব্রিটিশ উপনিবেশ, দক্ষিণ আফ্রিকা নিজেই ব্রিটিশ উপনিবেশ। এখন আপনার এই বছর গুরুত্বপূর্ণ এই দুইটা, একটা হলো গাম্বিয়া আর একটা হলো দক্ষিণ সুদান। এই দুইটার গুরুত্ব সবচেয়ে বেশি, গাম্বিয়া এবং দক্ষিণ সুদান। গাম্বিয়া যে কটা গুরুত্বপূর্ণ, তারপরে হলো মরিশাস, তারপরে হলো সিসিলি, এই চারটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এগুলো ছাড়া যা আছে সব ইউকে, এই চারটাই ইউকের উপনিবেশ। অর্থাৎ আমি যেগুলো বললাম, যুক্তরাষ্ট্রের আছে লাইবেরিয়া, যুক্তরাষ্ট্রের আছে লাইবেরিয়া, আর যুক্তরাষ্ট্রের আছে লাইবেরিয়া, আর পর্তুগালের আছে হলো মোজাম্বিক, গিনি, তারপরে হলো গিনি, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, বুরুন্ডি, রুয়ান্ডা আর হলো জায়ারে, এই তিনটা হলো বেলজিয়ামের উপনিবেশ। এবছর গুরুত্বপূর্ণ হলো গাম্বিয়া, দক্ষিণ সুদান, মরিশাস, সিসিলি। কারণ এই কয়েকটায়, যেমন মরিশাস, সিসিলিতে হলো ঘাঁটি স্থাপন করা হয়েছে। আর সিসিলি, এখানে সিসিলি, মরিশাস, এই দুইটায় কিন্তু ভারতীয় ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি, ইন্ডিয়ান সামরিক ঘাঁটি। এত যন্ত্রণা। এবছর গুরুত্বপূর্ণ, টাইট দিয়ে নে, আমি টাইট দিই নে, এই জন্য। ইয়েস। हेलो, वालेकुम सलाम जी। আমি ক্লাসে ভাই, ক্লাসে ক্লাস হচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, কবে? আগামীকালকে? কি বলেন, আমাকে তো এখন জানালে হবে? আল্লাহ, আমি তো জানি না যখন ক্লাস আছে। আচ্ছা পরে কি ক্লাস? কালকে 3:30 কি প্রিলি না রিটেন দুইটাই? কি ক্লাস? কি ইন্টারন্যাশনাল না বাংলাদেশ কি? আমাকে ওইটা ছবি তুলে পাঠাইতে বলেন তো দিদারকে। ওকে, ঠিক আছে। ওকে, প্রণালীতে আসেন। প্রণালী, প্রণালী প্লিজ। এটা জাপান সাগর, এটা ছিল মানে শাখালিন, হ্যাঁ, শাখালিন। তাহলে এটা হলো জাপান সাগর, এটা হলো চীন, আগে যেটা আঁকছিলাম এটা, এটা ছিল তাইওয়ান। চীন, এটা তাইওয়ান, এটা হলো দক্ষিণ চীন সাগর। এটা দক্ষিণ চীন সাগর। দেখেন, ওখোটস্ক সাগর আর জাপান সাগর যুক্ত করেন, ওখোটস্ক প্লাস জাপান সাগর যুক্ত করেন। তাহলে ওখোটস্ক প্লাস জাপান সাগর যুক্ত হলে
এই রাশিয়ার সাইবেরিয়া আর হলো শাখালিন বিভক্ত হয়। এটা 1 নম্বর দিয়ে লেখেন তাতার প্রণালী। তাতার প্রণালী এই জায়গায় লেখেন তাতার প্রণালী। আর একটা ফ্রেশ কাগজ নেন, অপর পাতা ফ্রেশ কাগজ নেবেন। তাতার প্রণালী লিখছেন, অর্থাৎ যেখানে ফাঁকা আছে সেখানে ফ্রেশ কাগজ নেন। ফ্রেশ কাগজ নিয়ে 3টা ঘর করেন। একটা হলো প্রণালীর নাম, আরেকটা হলো সংযুক্ত, আর একটা হলো বিভক্ত। পুরো পৃষ্ঠা জুড়ে দাগ দেন। পরের পৃষ্ঠায় ফ্রেশ কাগজে তাহলে প্রণালীর নাম 1 নম্বর দিয়ে লেখেন তাতার প্রণালী। আদান দিচ্ছে, আমাকে লিখবো, বলবো না। ওকে, দেখেন ওখোটক সাগর প্লাস জাপান সাগর যুক্ত হয়েছে, সাইবেরিয়া এবং শাখালিন পৃথক হয়েছে তাতার প্রণালী। এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম প্রণালী, দেখলেই বোঝা যায় দীর্ঘতম প্রণালী। প্রণালীটা একটু চওড়া হয়, প্রশস্ত, আর চ্যানেলটা হলো ছোট হয় এবং হলো চ্যানেলটা হলো একটু মানে সরু হয়, সরু এমনি লম্বায় অনেক বড় হতে পারে। আর এখানে এই পাতায় ওই যে ফ্রেশ কাগজে এটা লিখছেন এটা, এবারে এই কথাগুলো কিন্তু এই ম্যাপের পাশেই লিখবেন। এবারে দেখেন জাপান সাগর আর পূর্ব চীন সাগর যুক্ত হলো, পৃথক হয়ে গেল কোরীয় উপদ্বীপ আর হয়ে গেল কে জাপান। তাহলে সংযুক্ত জাপান সাগর প্লাস হলো পূর্ব চীন সাগর, বিভক্ত হবে জাপান মাইনাস কোরিয়া, জাপান মাইনাস কোরিয়া। তাহলে এটা ফ্রেশ কাগজে লিখছেন, ওখানে থাকুক। এই কাগজে শুধু কোরীয় প্রণালীটা লিখবেন, এখানে লিখবেন কোরীয় প্রণালী। আমি এক কাজে 2টা কাজ সারছি, আপনি ওখানে বক্সের মধ্যে গিয়ে কোরীয় প্রণালী লিখবেন আর এখানে আবার চলে আসেন। এখন আমার ম্যাপে চলে আসেন। তাহলে ম্যাপে চলে আসলে আপনি কি পাচ্ছেন দেখেন, এই শাখালিন কিন্তু রাশিয়ার দখলে, জাপান দাবি করে কিন্তু পায় না।
জাপান দাবি করে কিন্তু পায় না, শাখা নেই কিন্তু প্রশান্ত মহাসাগরে। এই জাপান সাগরের দ্বীপ, জাপান কিন্তু প্রশান্ত মহাসাগরে না, জাপান সাগরের দ্বীপ, জাপান সাগরের দ্বীপ। আর এই জাপান এখানে যে 4টা বড় বড় দ্বীপ নিয়ে, হনশু, কিউশু, শুকোকু, হোক্কাইডো, হনশু, কিউশু, শুকোকু, হোক্কাইডো, এই 4টা দ্বীপের মধ্যে হনশু সবচাইতে বড়। এখানেই রাজধানী টোকিও, এখানেই হিরোশিমা, এখানেই ফুকুশিমা যেখানে পরমাণু চুল্লি। তার মানে হিরোশিমা, ফুকুশিমা, টোকিও এবং সবচেয়ে বড় দ্বীপ হনশু। হিরোশিমা, ফুকুশিমা, টোকিও এবং সবচেয়ে বড়। কিউশুতে হলো নাগাসাকি হলো কিউশু দ্বীপে। এই হলো জাপান সাগরের দ্বীপ। আর জাপানকে বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয়। আগের দিন ক্লাসে দেখাইছিলাম প্রাচ্যের গ্রেট ব্রিটেন। তাহলে প্রাচ্যের গ্রেট ব্রিটেন হলো জাপান। প্রাচ্যের গ্রেট ব্রিটেন কেন বলা হয় আগেই বলেছিলাম। পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন, অর্থাৎ গ্রেট ব্রিটেনে 4টা একই সাগরের দ্বীপ, ওখানেও একই সাগরে 4টা দ্বীপ। পূর্ব চীন আর দক্ষিণ চীন, আবার এই দিক দিয়ে যোগ করেন না ভাই, যে সংক্ষেপে এদিক দিয়ে যোগ করে ফেলেন না, এখান থেকে এখানে যোগ করেন। পূর্ব চীন দক্ষিণ চীন যোগ করলে চীন এবং তাইওয়ান বিভক্ত হয়। এই তাইওয়ানের পূর্ব নাম হলো ফরমোজা। তাহলে 3 নম্বর প্রণালীর নাম হলো ফরমোজা প্রণালী। 3 হলো ফরমোজা প্রণালী। তাহলে আপনি এখানে আসতে পারেন প্রণালীর ঘরে আসেন, ঘরে লিখবেন কি 3 নম্বর দিয়ে প্রণালীর যে নাম সেখানে হলো ফরমোজা প্রণালী। সংযুক্তর ঘরে লিখবেন কি, সংযুক্ত ঘরে লিখবেন পূর্ব চীন ও দক্ষিণ চীন। পূর্ব চীন সাগর প্লাস দক্ষিণ চীন সাগর, বিভক্ত হয়েছে চীন এবং তাইওয়ান, চীন মাইনাস তাইওয়ান। 3 নম্বর প্রণালী শেষ। এখন এই তাইওয়ান এর পূর্ব নাম ফরমোজা, তাইওয়ানের পূর্ব নাম ফরমোজা, তাইওয়ানের পূর্ব নাম হলো ফরমোজা, পূর্ব নাম ফরমোজা। এই তাইওয়ান কিন্তু পূর্ব চীন সাগরে অবস্থিত, পূর্ব চীন সাগরের দ্বীপ, পূর্ব চীন সাগরের দ্বীপ। ইউকোসুকো তো এদিকে, এই জায়গায় ইউকোসুকো, জাপানের এদিকে, এইখানটা ইউকোসুকো, ওকিনাওয়া এদিকে, ইকুসুকো হলো ডানে, জাপান থেকে ডানে। এখানের এই 3টা প্রণালী শেষ হলো। আপনাদের আগের ক্লাসে মনে হয় প্রণালী দেখাইছিলাম এবং সেই প্রণালী আগে দেখছিলেন, এটা এখানেই ছিল। পরের প্রণালীগুলো দেখেন। পরীক্ষা কিন্তু আসবে, আপনাদের কিন্তু একটা ঘোষণা, আগামী শুক্রবারে কিন্তু আপনাদের পরীক্ষা, কোশ্চেনগুলোর উপরে পরীক্ষা আগামী শুক্রবার। পুরস্কার ঘোষণা করেছি এবং যত পারবেন তত দিবেন পরীক্ষা, সবাইকে ছড়াই দিবেন। আমি যে পোস্টটা করেছি B4GK বাই এমডি নাইম হোসেন, ওই গ্রুপ থেকে একটু শেয়ার করবেন। আপনাদের পরীক্ষা সেটা হলো শুক্রবার, ইনশাল্লাহ আগামী শুক্রবার রাত 9:30টায়, এবং এটা হবে পুরো কোশ্চেনগুলোর উপরে, পুরো কোশ্চেনগুলোর উপরে পরীক্ষা হবে। এখানে প্রথম এবং দ্বিতীয় যে হবে তাদেরকে নতুন বেসিক ভিউ উপহার দেওয়া হবে, আর যারা তৃতীয় এবং চতুর্থ হবে তাদেরকে রিসেন্ট ভিউ দেওয়া হবে, নতুন রিসেন্ট ভিউ। আর যারা পঞ্চম থেকে দশম হবে তাদেরকে সবাইকে টেস্ট ভিউ দেওয়া হবে, রিসেন্ট ভিউ নিউ এডিশন দেওয়া হবে, আর টেস্ট ভিউ 41-43 দেওয়া হবে।
41 যদি কেউ এটা নিতে না চায় তাহলে তাকে 90 টাকা দেওয়া হবে, 90 টাকা বিকাশে দেওয়া হবে। ক্লিয়ার? তার মানে বেসিক ভিউর দাম হলো 360 টাকা। ঠিক আছে, 360 টাকা বেঁচে যাবে। এই 360 টাকা যদি বেঁচে যায়, এই জন্য এইটা পরীক্ষাটা দিতে হবে। কোশ্চেন ভিউ 9:30 পরীক্ষা হবে শুক্রবার ইনশাল্লাহ। পুরো বইয়ের উপরে 50 নম্বর। বাংলাদেশ অ্যাফেয়ার্স থাকবে 30 নম্বর একেবারে সিলেবাস অনুসারে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থাকবে 20 নম্বর একেবারে সিলেবাস অনুসরণ করে। অর্থাৎ সিলেবাসের সাথে যেগুলো যাবে সেই কোশ্চেনগুলোই করা হবে। 50 নম্বরের কোশ্চেন ফ্রম কোশ্চেন ভিউ। কোশ্চেন ভিউর কথা তো জানেন, 41তমতে পরীক্ষায় আসছে 23টি প্রশ্ন, 40তমতে আসছে 23টি, 41তমতে হিসেব করলে 25টা হয়। 2টা কোশ্চেন, যেটা একটা ছিল বঙ্গবন্ধু আইল্যান্ড কোথায়, আমাদের উত্তর ছিল খুলনায়। আর ওখানে প্রশ্ন আসছে যে সুন্দরবন থেকে কত, মানে কোন জায়গা থেকে, এরকম মনে হয় প্রশ্নটা, মানে কাছাকাছি ছিল। আর একটা প্রশ্ন ছিল হলো যে বাংলাদেশের দক্ষিণের দ্বীপ কোনটা, সেরা দ্বীপ আমরা বইতে ছিল, কিন্তু প্রশ্ন আসছে সেন্ট মার্টিন। এই জন্য ওই দুটা বাদ দিছি। বাদ দিলেও 23টি প্রশ্ন হুবহু কমন, একেবারে হুবহু কমন, মানে হুবহু বলতে কোশ্চেন এবং আনসারের সাথে যথেষ্ট মিল, একেবারে হুবহু মিল। হ্যাঁ, সেইটা হলো এই আপনি দেখেন একটা বিষয়, কোশ্চেন একটা প্রশ্ন দেখেন, একটা প্রশ্ন আসছে যে 6 দফা 9 কোনটি, বিচার বিভাগ। এটা কিন্তু কোশ্চেন ভিউতেও ছিল, আবার 41তম পিলি কোশ্চেনও ছিল, মানে অপশন সহ কমন ছিল। আপনি দেখেন অপশন মিলাবেন, এখন অপশন সহ কমন। অপশন সহ আসলে কি কোশ্চেনটা বিগত থেকে দিছে, এটা তো আমি বানাই নাই, ওরা ওই বিগত থেকে উঠাই দিয়েছে। এখন এটা মনে করেন কোশ্চেন ভিউর ক্রেডিট না, ক্রেডিটটা মানে আমার ক্রেডিট না, কোশ্চেন ভিউ মানে কোশ্চেনের ক্রেডিট, বিগত কোশ্চেনের ক্রেডিট। কিন্তু আমার কোশ্চেনগুলো এমনভাবে সাজানো হয়েছে এমনভাবে। আমি তো ক্লাসে, হ্যালো, আচ্ছা আমি চেক করবো না, কিন্তু আমার আগে জানলে ভালো হতো। রাত্র 8টা বাজে, কেমনে ম্যানেজ করবো? ওরে দূর। ওকে, আমি প্রণালীতে যাই। প্রণালী আমাদের আগামীকালকেও একটা ক্লাস লাগবে মনে হয়, অর্ধেক ক্লাস লাগবে আর কি প্রণালীর জন্য। আমরা অন্য একটা টপিক দিয়ে শুরু করছিলাম। যাই হোক, আমি আর একদিন ক্লাস নিয়েছিলাম আপনাদেরকে প্রণালী সম্পর্কে, এখন অন্য একটা নেই, মানে প্রণালীর অন্যগুলো মানে পিছন দিক থেকে যায়, সেটা ভালো হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ঝামেলার এই তথ্যটা দিই। একটু কাটাছের আছে, একটু পরে আঁকেন, এটা ঠিক আছে। এখানে 4টা প্রণালী কিন্তু। বাবা, কি বাবা, ফোন আসছে? ফোন আসছে, আচ্ছা যাও, আম্মুকে দিয়ে আসো, যাও। এখানে একটু কাটাছেড়া আছে, এই যে এই রকমের, ক্লিয়ার? এটা ক্রিমিয়া। বাবা দাঁড়াও, বাবা রে এরকম করে না বাবা। দেখেন একটুখানি, এখানে 4টা প্রণালী, মোট 3টা প্রণালী। এটা হলো গ্রিস, ক্লিয়ার? এটা হলো আনাতোলিয়া, তুরস্ক।
আনাতোলিয়া তুরস্ক। আনাতোলিয়া তুরস্ক। আমি এখানে যে দাগ দিলাম এটা পুরোটা কিন্তু ইস্তাম্বুল। এটা হলো ইস্তানবুল, ইংলিশে বলে ইস্তানবুল, বাংলায় বলে ইস্তাম্বুল। এটা ইস্তাম্বুল, আনাতোলিয়া ইস্তাম্বুল। আনাতোলিয়া কিন্তু তুরস্কের মধ্যে, মানে তুরস্ক কিন্তু তুরস্কের মধ্যে, ইস্তাম্বুলও তুরস্ক, আনাতোলিয়া তুরস্ক। এটা টার্কি, এটাও টার্কি, দুইটাই তুরস্ক। এই জায়গায় একটা সাগর আছে, মরমর সাগর, মরমর সাগর। আর এখানে একটা সাগর হলো ইজিয়ান সাগর, ইজিয়ান সাগর। এই মরমর সাগর আর হলো ইজিয়ান সাগর, আপনি দেখেন আঁকতে পারছেন কিনা, একটু কঠিন। ইস্তাম্বুলটা ঠিক এরকমের, ইস্তাম্বুলটা ঠিক এরকমের। এখন দেখেন এটা ইজিয়ান সাগর, এটা মরমর সাগর, এই দুইটাকে যুক্ত করেন। এই দুইটাকে যুক্ত করেন। বাবা তুমি তো মোবাইলটা ভাঙবা বাবা। এইটা হলো 4 নম্বর দিয়ে লেখেন দারদানেলিস প্রণালী। দারদানেলিস প্রণালী। এখন বিষয়টা কি, ইজিয়ান প্লাস মরমর সাগর যুক্ত করলে বিভক্ত হয় ইস্তাম্বুল এবং তুরস্ক, আনাতোলিয়া। ইস্তাম্বুল এবং আনাতোলিয়া পৃথক হয়। ইস্তাম্বুলের এই অংশটা পড়েছে ইউরোপ মহাদেশে, আর আনাতোলিয়া পুরোটা এশিয়া মহাদেশে। এই আনাতোলিয়া একটা উপদ্বীপ, আনাতোলিয়া একটি মালভূমি। বাবা কি যাও না বাবা, কদিন পর বাবাকে পাইছে, এখন দুষ্টামি শুরু করে দিছে। সরি ভাই। এই ছেলে যাও, এখান থেকে যাও, যাও। ব্যথা বাবা, তুমি যাও। চিরা প্যান্ট পরে তুমি ঘুরতেছ, যাও যাও, আম্মু কাছে 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 যাও। আম্মু ডাকে, আম্মু ডাকে, আম্মু ডাকে। আশা ডাক দাও না রে, নানুমনির কাছে যাও। এইটা হলো দারদানেলিস প্রণালী। এর এই পাশে হলো ইস্তাম্বুল, এটা হলো আনাতোলিয়া। আনাতোলিয়া একটা উপদ্বীপ, আনাতোলিয়া একটা মালভূমি। আনাতোলিয়া নামে বিমানবন্দর আছে, আনাতোলিয়া সংবাদ সংস্থাও একটা, আনাতোলিয়া নামে স্কুলও আছে আমাদের ঢাকার উত্তরায়। এগুলো সব হলো তুরস্কে। আর আনাতোলিয়া হাই স্কুল হলো উত্তরায়, ওটা তো পরীক্ষা আসবে না। ইস্তাম্বুল আর হলো আনাতোলিয়াকে পৃথক করেছে, তাহলে এরা পৃথক করেছে এশিয়া মহাদেশকে আর হলো ইউরোপ মহাদেশকে। এখন দেখেন ইস্তাম্বুল, এটাও ইস্তাম্বুল, এখানে একটা প্রণালী আছে। এই যে এইটা হলো কৃষ্ণ সাগর। এই কৃষ্ণ সাগর আর হলো মরমর সাগরে যাওয়ার জন্য এখানে একটা প্রণালী আছে। আমি দেখালাম যে আসলে ইস্তাম্বুলটা 2 ভাগে বিভক্ত। ইস্তাম্বুল এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ তুরস্কের আনাতোলিয়ার সাথেও লেগে আছে ইস্তাম্বুল, এর বাইরেও আছে ইস্তাম্বুল। এই জন্য 2 মহাদেশে ইস্তাম্বুল নগরী। ইস্তাম্বুল নগরী দেশ বললে 2 মহাদেশে 2টা দেশ হলো, 2 মহাদেশে একটা দেশ, তা হলো আনাতোলিয়া বা তুরস্ক। আবার 2 মহাদেশে একটা নগরী বললে ইস্তাম্বুল। এখানে একটা প্রণালী আছে, যেই প্রণালীটা মরমর সাগর থেকে কৃষ্ণ সাগরে গিয়েছে, এবং এটা পৃথক করেছে ইস্তাম্বুল এবং ইস্তাম্বুলকে। ইস্তাম্বুল এবং ইস্তাম্বুল, এটা হলো এশিয়ার ইস্তাম্বুল, এটা হলো ইউরোপের ইস্তাম্বুল। এবং এই জায়গাটা হলো 5 নম্বর, এটা হলো বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী,
এটা হলো বসফরাস প্রণালী। তাহলে বসফরাস প্রণালী সংযুক্তর ঘরে লিখবো আমরা মর্মর প্লাস কৃষ্ণ, মর্মর সাগর প্লাস কৃষ্ণ সাগর। বিভক্তর ঘরে লিখবো ইস্তাম্বুল মাইনাস ইস্তাম্বুল, ইস্তাম্বুল মাইনাস ইস্তাম্বুল। এটা হলো ইউরোপের ইস্তাম্বুল আর একটা হলো এশিয়ার ইস্তাম্বুল। আর যদি বলা হয় ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে কোনটা, দার্দানেলিস প্রণালী ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে, এটা স্পষ্ট যে পৃথক করেছে। আবার এখানেও পৃথক করেছে, এটা আবার ইস্তাম্বুল আবার ইস্তাম্বুল, দুটি নগরকে। বসফরাস প্রণালী। এরপরে দেখেন এই যে দার্দানেলিস প্রণালী, এটা সংযুক্তর ঘরে কি লিখবো, ইজিয়ান প্লাস মর্মর, ইজিয়ান সাগর প্লাস মর্মর সাগর। আর বিভক্তর ঘরে কি লিখবেন, বিভক্তর ঘরে লিখবেন ইস্তাম্বুল মাইনাস আনাতোলিয়া, ইস্তাম্বুল মাইনাস আনাতোলিয়া। এই আনাতোলিয়া একই সাথে একটা উপদ্বীপ, তুরস্কের মূল ভূখণ্ড। পরীক্ষা আসবে তুরস্কের মূল ভূখণ্ডের নাম কি, আনাতোলিয়া। ঢাকা শহরে গোড়াপত্তন মুঘল আমল, আমি সুলতানি আমলে কোনো ঢাকা শহর দেখিনি, আমার সোর্স থেকে আসে না। বেসিক বুক কবে বের হতে পারে, কালকে যাচ্ছি ঢাকায়, 2 দিন তো কাজ করতে পারি না, অফিস করলাম, 2 দিন অফিস করলাম, ঢাকায় গিয়ে আবার বেসিক বেরোতে আবার অফিস করতে হবে। কৃষ্ণ সাগরীয় দেশ কতটি, কৃষ্ণ না কাস্পিয়ান সাগর। কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ হলো কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ হলো 2টা, রাশিয়া এবং ইউক্রেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ অনেকগুলো, অনেক অনেক। এখান থেকে এখানে রোমানিয়া আছে, গ্রিস আছে, গ্রিস নাই, রোমানিয়া আছে, আনাতোলিয়া আছে, তুরস্ক আছে, আর এখানে ককেশাসের দেশ আছে। আমি বলছি কাস্পিয়ান সাগর জিজ্ঞেস করছেন। কার্স স্ট্রেট, পরেরটা হলো কার্স স্ট্রেট। দেখেন এই জায়গায় হলো অ্যাজোভ সাগর, অ্যাজোভ, AZOV, AZOV, অ্যাজোভ সাগর। এটা খুব আলোচিত, খুবই আলোচিত, এই জন্য এটা আমি দেখাচ্ছি। হ্যাঁ মামা, লঞ্চ কয়টায়, লঞ্চ কয়টায়, কোন লঞ্চ? অ্যাডভেঞ্চার না, আমি 5 মিনিট পরে বেরোচ্ছি। ওকে, এটা আজব সাগর, এটা কৃষ্ণ সাগর। আজব সাগর, এখানে হলো তামান উপদ্বীপ, তামান, তামানটা হলো ইউক্রেনের মধ্যে তামান। আর এইটা হলো কার্চ উপদ্বীপ, কার্চ, কয়াকার চয়রেফ, কার্চ। এইটা খুব গুরুত্বপূর্ণ এ কারণে যে গত 2019 সালে এখানে জাহাজ আটকে দিয়েছিল ক্রিমিয়া, রাশিয়া। রাশিয়া মানে ক্রিমিয়া হলো রাশিয়ার, ক্রিমিয়া উপদ্বীপটা হলো রাশিয়ার। 2014 সাল থেকে ক্রিমিয়া উপদ্বীপটা রাশিয়ার অধীনে। ক্রিমিয়া কিন্তু 1991 থেকে 2014 পর্যন্ত ইউক্রেনের ছিল। পরীক্ষায় কিন্তু ক্রিমিয়া আসে, ক্রিমিয়া 1991 থেকে 2014 পর্যন্ত ছিল ইউক্রেনের। 2014 সালে রাশিয়া দখল করে নেয় একটা গণভোট দিয়ে, 2014 থেকে বর্তমান এটা রাশিয়ার। আর 2019 সালে এই প্রণালীটা বন্ধ করে দিয়েছিল। এই কার্চ উপদ্বীপ আর হলো আজব সাগরকে যুক্ত করেছে, বিভক্ত করেছে তামান উপদ্বীপ। ইউক্রেনের উপদ্বীপ তো 3 দিকে পানি, দেখেন 3 দিকে পানি। তামান উপদ্বীপ ইউক্রেন, আর কার্চ উপদ্বীপ হলো ক্রিমিয়া অথবা কি রাশিয়ার। এবং এই প্রণালীর নাম হলো কার্চ প্রণালী। এইটা হলো কার্চ প্রণালী, এটা কার্চ প্রণালী। যদি বলা হয় কার্চ প্রণালী সংযুক্ত করছে কাকে, অ্যাজব সাগর
প্লাস কৃষ্ণ সাগর, অ্যাজব সাগর প্লাস কৃষ্ণ সাগর, আর বিভক্ত করেছে ক্রিমিয়া অর্থাৎ কার্চ লিখতে পারেন, কার্চ, কার্চ মাইনাস তামান। কার্চের নিচে লিখবেন ক্রিমিয়া রাশিয়া, ক্রিমিয়া রাশিয়া, আর তামানের নিচে লিখবেন ইউক্রেন, তামানের নিচে লিখবেন ইউক্রেন। এই প্রণালীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। বর্তমান প্রেক্ষাপটে এই প্রণালীটার গুরুত্ব অনেক বেশি, এবং যে কারণে এটা আমি দেখালাম এবং এটা পরীক্ষা আসতে পারে। এটা এই কার্চ প্রণালী 6 নম্বর দিয়ে লেখেন, 6 নম্বর দিয়ে লেখেন কার্চ প্রণালী। একটা জিনিস লেখেন কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ, একটু দেখে বলি, এটা ভুল হতে পারে। ব্ল্যাক সি অর্থাৎ কৃষ্ণ সাগরের উপকূলীয় দেশ, অনেকগুলো দেশ তো আল্লাহ, 6টা দেশ, এটা তো আনবিলিভেবল। 6টা দেশ কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ। কিন্তু বিশ্বাস হচ্ছে না, এর মধ্যে তো দেখায় নাই বেসিন এরিয়ার মধ্যে ব্ল্যাক সি লোকেশন রিজিওনাল ম্যাপস। আমরা এইটা দেখি, ব্ল্যাক সি কৃষ্ণ সাগর, এখানে আছে রোমানিয়া, এটা ব্ল্যাক সি অথবা কৃষ্ণ সাগর। রোমানিয়া, এটা হলো বুলগেরিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, হ্যাঁ ঠিক আছে, এখন আমার হিসাব মিলছে। এটা হলো ইস্তাম্বুলও আছে, আবার তুরস্কও আছে, তার মানে তুরস্ক, এই জায়গাটা পুরোটা তুরস্ক। তুরস্কের এই পাশে পুরোটা হলো জর্জিয়া, জর্জিয়া, আর এখানে তো ক্রিমিয়া উপদ্বীপ, এই ক্রিমিয়ার কারণে এটা হলো রাশিয়া, রাশিয়া, আর এখানে পুরোটা হলো ইউক্রেন, ইউক্রেন। তার মানে 6টা দেশ, ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক, জর্জিয়া, রাশিয়া। আমি ভাবছিলাম যে এখানে জর্জিয়া লেখে নাই, এই জন্য বললাম যে এখানে ককেশাসের মধ্যে আছে জর্জিয়ার সাথে, সেই জন্য আমি ভাবছিলাম জর্জিয়া মনে লেখে না, আসলে দেখলাম লিখছে, এই জন্য আমার একটু কনফিউশন হয়েছিল। তার মানে ইউক্রেন, রাশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক, জর্জিয়া, 6টা হয় না? 1 2 3 4 5 6। খুব সুন্দর করে লিখে না, খুব ভালো প্রশ্ন ছিল, একজন ভাই কোশ্চেন করছেন, আমি এটা পড়ানোর কোনো চিন্তা ছিল না, এক ভাই কোশ্চেন করছেন, থ্যাংক ইউ আপনাকে। তার মানে কৃষ্ণ সাগরের উপকূলীয় দেশ হলো 6টা, কারণ এখন যে কোশ্চেন হয় এরকমের স্মার্ট কোশ্চেনই আসে, আর আমরা কোশ্চেন আসার পরে আমাদের হুঁশ হয়। কৃষ্ণ সাগরের উপকূলীয় দেশ হলো 6টা দেশ, রোমানিয়া, বুলগেরিয়া, ইউক্রেন, তুরস্ক, জর্জিয়া এবং রাশিয়া। আচ্ছা যা হোক, এখন আপনাদের সাথে কালকে দেখা হবে ইনশাল্লাহ, বাকি প্রণালী এবং ভূগোলের যা আছে। আগামীকালকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার আমরা ক্লোজ করব ইনশাল্লাহ, আগামীকালকে ফার্স্ট চ্যাপ্টার ক্লোজ করব, আর পরীক্ষাগুলো আমরা বেসিক ভিউ দেওয়ার পরেই নিব। বেসিক ভিউটা আসুক, আপাতত আপনি কোশ্চেন ভিউটা দেন। আপনাদের একটু প্ল্যান আমি শেয়ার করি, কেউ যায়েন না, ছোট্ট একটা প্ল্যান আছে। প্ল্যানটা হলো, আপনারা কি আছেন নাকি নাই? আছেন? হ্যাঁ অনেকেই আছেন,
অনেকেই আছেন 300 জন আছেন, একটুখানি আপনারা প্ল্যানটা শোনেন। প্ল্যানটা হলো আপনার স্ট্রং জোন। আর যাই হোক, যারা আমার কাছে জিকে পড়েন তাদের প্ল্যানটা আমি বলতেছি, যারা জিকে ক্লাস এবং আমার উপরে মানে অন্তপক্ষে আল্লাহর পরে নির্ভরশীল, তাদের জন্য প্ল্যানটা স্ট্রং জোন। অর্থাৎ আপনার স্ট্রং জোন বলেন, অথবা হলো আপনার পরীক্ষার জন্য স্ট্রং জোন, অর্থাৎ যেটা কমন পড়ে, যে বিষয়গুলো কমন পড়ে সেগুলো। কমনের বিষয়গুলো হলো যে আপনার সবসময় অঙ্ক করলে অঙ্ক লস হয় না, অঙ্ক কিন্তু পরীক্ষার সময় কাজে লাগে, সূত্র আসে, অথবা অঙ্কটাই হুবহু আসে, অথবা নিয়ম অনুসারে লেখা যায়, অঙ্কটা পারা যায়। এবং অঙ্কের একটা বিষয় হলো যদি আপনি পারেন এখানে ফুল মার্কসটা হলো যে আপনার কনফিউশন থাকে না যে এটা বের হয়েছে রেজাল্ট এইটাই, 2-1টা এক্সিডেন্টালি ভুল হয়। তো অঙ্ক মানসিক দক্ষতা আমরা আশা করি যে এখনও সম্ভাবনা আছে, 29 তারিখ পরীক্ষা না হওয়ার অনেক সম্ভাবনা এখনও আছে, আশঙ্কা আছে এখনও। ধরে নিচ্ছি আমরা পরীক্ষা হবেই হবে, তাই আমাদের প্ল্যানটা এভাবে নিচ্ছি। মানসিক দক্ষতা, তারপরে হলো আপনার বিজ্ঞানের একটা বিষয় যে পড়লে কমন পড়ে, বিজ্ঞান এবং প্রযুক্তি পড়লে কমন পড়ে। তারপরে হলো ইংলিশ, বিশেষ করে গ্রামার পার্ট, বিগত কোশ্চেন সলভ করলে উত্তর পারা যায়, গ্রামার পার্ট। ইংলিশ কিন্তু অনেকে আমরা ভয় পেয়ে এটা আমরা পড়ি না, এটা খুবই হতাশাব্যঞ্জক হবে। কারণ আমি 31-এ আমি ইংলিশ বলছি যে একটু পরে পড়বো, বা ইংলিশে একটু ভয় ছিল, একটু ভয় কাজ করতো। আমি এখানে 7টা পারা প্রশ্ন আমি দাগাই নাই, বলছি যে ইংলিশটা পরে দেখবো। 2টা প্ল্যান ছিল, একটা ছিল ইংলিশ ছাড়াই পাস করবো, আর একটা ছিল যে ইংলিশ আমি টোটালি পড়ি নাই, আমি পড়ার সময় পড়ি নাই, এখন টোটালি পড়ার সময় ইংলিশ পড়ি না, 2-1টা পারলে পারবো, না পারলে না। কারণ ওই সময় আমাদের একটা ভয় ছিল যে সিনোনিম অ্যান্টোনিম, নতুন ওই সময় বই আসছিল একটা জিআরই মোটা বই, এবং কারা এই থটটা দিয়েছিল, খুব সম্ভবত সুশান্ত পাল এই থট দিয়েছিল আমার যেটা মনে হয় 31-এ, কিন্তু 30-তে ক্যাডার, 31-এ কেউ না কেউ আর কি একটা থট দিয়েছিল যে এরকম, হতে পারবো না আরও পরে দিয়েছে কিনা, কিন্তু তিনি এটা মার্কেটে একটা খুব বেশি ছিল আর কি, খুব বেশি ছড়াইছিল এটা। ওই বই পড়ে মানে বুঝেছে ইংলিশ বাদ, আসলে কিন্তু ওগুলো অত কঠিন আসে না। 31-এ আমি 7টা পাড়া প্রশ্ন আমি দাগাই নাই, এবং 57 পয়েন্ট হাফ পাইছিলাম আমি, টিকসে মনে হয় 58 বা 59 বা 60-এ। আমি পয়েন্ট হাফ বা 1.5 বা 2 এর জন্য আমি কিন্তু পিলি কোয়ালিফাই করি নাই। এবং এই প্রশ্নটা কিন্তু আমার মানে ইংলিশের 2টা পার্ট, মানে কোশ্চেনের 2টা পার্ট থাকে না, এই পার্ট ওই পার্ট, মাঝখানের পার্টটা ছুটেছিল, ওটা আমি মানে রিভাইজ দিতে পারি না কোশ্চেনটা। শেষ পর্যন্ত আমি 7টা প্রশ্ন পাড়া প্রশ্ন আমি দাগাই নাই, মানে প্রশ্ন পড়িই নাই, দাগাবো কি, ইংলিশ পরে পড়বো, এই জন্য বলছে যে বাদ। আপনারা কিন্তু ভয় পেয়ে যান, আপনারা যদি ইংলিশ কোশ্চেনটা যদি আপনি সলভ করেন, গ্রামারের কোশ্চেন পড়লে সেটা কিন্তু কমন পড়বে, এবং এটা কিন্তু পারা যায়। তার মানে 20 কোশ্চেন, আসলে কোশ্চেনের প্লুরাল হয় না, 20 কোশ্চেন কেম ফ্রম গ্রামার। এবং এই গ্রামার পার্টটা আপনারা যদি সিলেবাসটা ধরে জাস্ট যে ইংলিশ বইগুলো আছে, মাস্টার বই আছে, কমিউনিকেটিভ বা কম্পিটিটিভ যাই পড়েন, মাস্টার বই তো ভালো, আসলেই ভালো, এটা তো অবকাশ নেই অস্বীকারের। হয়তো জাহাঙ্গীর ভাই কাঠখোট্টা, কথা ভাল লাগে না, কিন্তু সে কিন্তু আসলে স্টুডিয়াস, এবং খুবই সে লেবার দেয়, খুবই পরিশ্রম করে, এবং সে হলো স্টুডিয়াস খুবই। আই নো হিম, যতটুকু জানি সে খুব পরিশ্রম করে, এবং সে কাঠখোট্টা, মানে যা বলবে তাই, আপনি যা তাই বলবে, সে কেউ খুশি করার জন্য কথা বলে না। আর যাই হোক, এখন একটা হলো ওই যে কোনো বই থেকে আপনি জাস্ট হলো সিলেবাস অনুসারে কোশ্চেনগুলো সলভ করে যান, ডিরেক্ট কোশ্চেন সলভ করেন আর ব্যাখ্যা সলভ করেন। আমি চ্যালেঞ্জ, আপনি ভালো পরীক্ষা দেবেন, এই ইংলিশ 20-এর মধ্যে আপনি 17-18 পাবেন। আমি আপনাকে কেন বলি, আমি কিন্তু 33, 34, 35, 36, আমি কিন্তু 33-তে আমি পাইছিলাম না 17.5 বা 17, দাগেছিলাম 19টা, 2টা ভুল, 19টার দাগে না 20টা, মানে 17 পাইছিলাম কেমনে যেন, অর্থাৎ 2টা ভুল, 20টা দাগাইছিলাম 2টা ভুল, পাইছি 18, আর 2টা ভুলের জন্য গেছে 1, তার মানে হলো 17 পাইছি, রাইট। আমার 2টা ভুল হয়েছিল, 20টা দাগাইছিলাম। আপনি কিন্তু এখানে বেশি নম্বর পাবেন, তার মানে আপনি এখানে কত ইংলিশ ধরেন, লিটারেচার আপনার কঠিন হয়, লিটারেচারে আপনি 5-6 পাওয়ার জন্য পড়তে পারেন। প্রয়োজনে শরীফ ভাই আছেন, যে বই লেখছেন না হ্যান্ডবুক, শরীফ ভাইকে তো চেনেন, ফেসবুকে নক দেন, অথবা তাকে খুঁজে পাইলেই হবে যে ভাই আপনাকে দাগাই দেন। আমি শরীফ ভাইয়ের একটা গল্প করি, শরীফ ভাই যদি আমার প্রতিষ্ঠানের নাম, আমি কনফিডেন্সে শরীফ ভাই এখন অতিথিতে,
আপনারা জানেন আমরা একসাথে বেশ কয়েক বছর ছিলাম, 35, 36, 37তম পর্যন্ত একসাথে পড়াইছে। 38 রিটার্নে গিয়ে সে আলাদা হয়ে যায়, আমিও আলাদা হয়ে যাই, মানে আমি তো থাকি কনফিডেন্সে, সে চলে যায় অদিতিতে। তো শরীফ ভাই, হোসেন শরীফ আহমেদ চৌধুরী, দেখবেন ফেসবুকে পান, মেইলে পান, অথবা ইনবক্সে পান, অথবা ফোনে পান, তার সাথে কন্ট্যাক্ট করে বলবেন। আমি 37তমতে আমি বলছি যে পরীক্ষা ছিল আমার মনে হয় শুক্রবার, আর সোমবার দিন কনফিডেন্সের একটা ছিল, বার্ষিক একটা হয় না, ওই যে অ্যানুয়াল প্রোগ্রাম কি যেন একটা হয় না, ওটা এজিএম বলে, অ্যানুয়াল জেনারেল মিটিং। তখন আমি বলছি ভাই আমি তো মিটিংয়ে দেখা হয়েছে, ভাই আমি তো ইংলিশ লিটারেচার পারো না, আমার পিরিয়ডে ঠেকাইতে হবে, যা পারি সাধারণ জ্ঞান পারি, আর তো কিছু পারি না। তখন সে আমাকে ভাই বইটা নিয়ে আসলাম, বাসা থেকে বইটা নিয়ে গেছি, সে আমাকে মিটিংয়ের মধ্যে দাগাই দিয়েছে। বিশ্বাস করেন 7 থেকে 8টা প্রশ্ন আমি দাগাইছি, কারেক্ট হয়েছে। আমার তো 7-8 পাওয়ারই দরকার, 7-8 পাওয়ার জন্য তার একটা সাজেশন নিতে পারেন। সে আমাকে বুঝাই দিয়েছিল, কিন্তু এখন আমার মনে নেই কী যেন বুঝাইছিল, যে এখান থেকে আসে। তার মানে এখানে আপনার নম্বর হলো 60 নম্বর, প্লাস হলো আপনার এখানে হলো কি 20 নম্বর, এই হলো 80 নম্বর। এই 80 নম্বর আপনি আগামী 15 থেকে 20 দিন অন্য কিছু পড়বেন না, ডিরেক্ট এই কটা পড়বেন। আর সাধারণ জ্ঞান আমি যে পরীক্ষাগুলো নেই, পরীক্ষাগুলো দিয়েন, আর আমি যা পড়াই সেভাবে শেষ করবেন। এবং এখানে 80 নম্বর মিনিমাম, আর হলো ওই যে লিটারেচার তার মাধ্যমে নেবেন। বাংলার বিষয়টা হলো, বাংলার বেসিক হলো কারো কারো আছে অনেক ভালো, এবং অনেকে আছে বাংলার জন্য বাঁশ খায়, এবং আমি বাঁশ খাওয়া পাবলিক, একটা চরমভাবে বাঁশ খেয়েছি আমি। 36তমতে একটা চরম বাঁশ খেয়েছি আমি বাংলায়। এখানে মানে ভাষা যদি কারো প্রিপারেশন থাকে, লিটারেচারে সে ভালো করে না। এখানে 20 নম্বর হলো আপনার একেবারে সিস্টেমেটিক ওয়েতে যান, খুব কম পড়েন, এখান থেকে খুবই কম পড়েন, বেশি না। লিটারেচারের জন্য আপনি প্রাচীন আমলটা, মধ্যযুগটা, আর হলো নজরুল, জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ, এরকমের 10-12 জনের নাম পড়বেন, আর বাকিগুলো বাদ দিয়ে দেন। হুমায়ুন আহমেদ, এরকম কয়েকটা। আর এবছর আনিসুজ্জামান কিন্তু আসবে, আনিসুজ্জামানটা পড়বেন। তো এরকমের কয়েকটা হলো নোট করবেন যে আমি এই কয়েকটা লিটারেচার পড়বো। লিটারেচার 20 নম্বরের মধ্যে আপনি 10 থেকে 12 নম্বরের প্রিপারেশন নিয়ে যাবেন, লাগলে ওখানে লাগবে। আর যদি বেশি পড়েন, যদি কারো বেসিক থাকে যে ভাই আমি বাংলা পড়তে পারি, আমি ছন্দ দিয়ে পড়িয়েছি, আমি ছন্দ বানিয়েছি, কবিতা রচনা বানাইছেন, আলটিমেটলি তারা সাহিত্যে জোর দেন। আর মুখস্থ পার্ট, এখান থেকে বাংলায় মুখস্থ পার্ট আগেও বলেছিলাম আমি, পুরোপুরি সৌমিত্র শেখর থেকে পড়বেন। সৌমিত্র শেখরের মুখস্থ পার্ট, প্রকৃতি প্রত্যয়, সন্ধি বিচ্ছেদ, উর্দু শব্দ, ফার্সি শব্দ, মুখস্থ পার্ট যেগুলো আছে ব্যাকরণের, সেগুলো ওখান থেকে পড়বেন। এবং এটা পড়ার জন্য আর 15 দিনের পরে বাকি যে 8-10 দিন সেটা পড়বেন। এরপর রেস্ট অফ দ্য টাইম আমি যে পরীক্ষা দেই, সেই পরীক্ষার আলোকে আপনি সাধারণ জ্ঞানটা শেষ করবেন। ক্লাস পরীক্ষা সাধারণ জ্ঞানের ক্লাসগুলো করবেন। আস্তে আস্তে দেখবেন ক্লাসগুলো আরও কমে আসবে, মানে ব্যক্তিটা কমে আসবে। এটা একটা গুরুত্বপূর্ণ, এখান থেকে পড়বেন। আমি ক্লাসে গুরুত্বপূর্ণ আলোচনা করে দেবো, দেখবেন ক্লিক করবেন, বুঝছেন। 41তমতে যারা ক্লাস করে নাই, শেষ পর্যন্ত ক্লাস করে নাই, তারা কিন্তু প্রিলিক পরীক্ষার পর আমাকে বকাঝকা করছেন। আর যারা ক্লাস করছেন তারা কিন্তু ঠিকমতো পরীক্ষা দিয়ে রিটেন কোয়ালিফাই করছেন, আমার কোর্স করছেন। মানে পার্থক্যটা এখানে হবে। আপনি যদি ক্লাস না করেন, আমাকে গালি দিবেন, কিন্তু আলটিমেটলি ইউ উইল বি ফেলড অ্যান্ড ইউ উইল বি ডেস্ট্রয়েড। এতে আপনার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, মানে ইউ উইল বি লুজার। আর যদি আপনি ক্লাস করেন, শেষ পর্যন্ত পরীক্ষা দেন, ভালো পরীক্ষা দেন, ইউ উইল বি কোয়ালিফাইড ফর দ্য রিটেন করছেন। দেন 43তম মধ্যে খুঁজবেন যে ভাই রিটেনে পড়বেন ইনশাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এটা হবে, মানে এটা হলো বাস্তবতা। কালকে একজন রিটেনের কোর্সে গিয়ে হুদাই সে মানে শুরু থেকেই সে গ্যাজানো আছে না কিছু, মানে আমি 8-9 বার তাকে আমি ওয়ার্নিং দিয়েছি। শেষ পর্যন্ত সে আমাকে ইনবক্সে বলছে যে আপনার কাছে কিছু শেখার নাই। ঠিক আমি তাকে ফুল পেমেন্ট আমি দিয়ে তাকে আমি অমিট করে দিয়েছি গ্রুপ থেকে, বা সে বিভিন্ন গ্রুপে বা নাইম বা এটা সেটা। বাট আমার কিন্তু নাথিং হয়, কিছুই হয় না। সে কিন্তু আমার ফিনিশিংটা সে পায় না। হয়তো বা সে রিটেন ক্যাডারও হবে, কিন্তু কখনো সে মানুষ হবে না। কথা কি বুঝতে পারছেন? তো আপনি আমার কথা শুনবেন, যে সেটা হলো যে এই সাবজেক্টগুলো গুরুত্ব দেন, এবং সাধারণ জ্ঞান আমার প্ল্যান মতো আগান। আমি প্ল্যান যেভাবে দিই, আপনি মনে করেন এখন বলেন ভাই আমি ভূগোল কখন পড়বো, সুশাসন কখন পড়বো, বাংলাদেশ আপনি তো শুরুই করেন নাই। দেখবেন আমি কীভাবে শুরু করি, কীভাবে শেষ করি, সেটা দেখবো আমি। ঠিক আছে, ইনশাল্লাহ। আপনাকে এখান থেকে আপনি এটা ক্যারি করে নিয়ে আসেন। ঠিক আছে, অঙ্ক করেন, বিজ্ঞান পড়েন, এখান থেকে কমন পড়ে। সাধারণ জ্ঞান আপনি অজস্র পড়বেন, কমন নাও পড়তে পারে। কথা কি বুঝতে পারছেন? দেখবেন যে কোশ্চেন বই থেকে 23টা আসছে না, দেখবেন এবছর এই কোশ্চেন বই থেকে আপনার ইনশাল্লাহ এবারও 23টার নিচে আসবে না, ইনশাল্লাহ চ্যালেঞ্জ। এবার দেখবেন যে 25টাও আসতে পারে কোশ্চেন বই থেকে।
তাহলে আপনার এখানে তো একটা মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এখানে হয়ে গেল, বাকিটা ক্লাস করে নিয়ে নেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। এখন আপনাদের সাথে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।